হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের কিছু মডেল কোয়েশ্চেনে ডিসকাস করব। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ইউনিয়ন অফ টু সাবস্পেসেস অফ এ ভেক্টর স্পেস ভি ইজ নট ইন জেনারেল এ সাবস্পেস অফ ভি। মানে দুটো যদি সাবস্পেস আমরা কনসিডার করি, সেই সাবস্পেস দুটোর ইন্টারসেকশনটা একটা ভেক্টর স্পেসই হয়, কিন্তু তাদের ইউনিয়নটা কিন্তু ইন জেনারেলি কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে না। তো সেইটা আমরা একটা এক্সাম্পল নিয়ে এটা শো করব, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন থাকলে আমরা এটা এক্সাম্পল নিয়ে শো করব যে ইউনিয়ন এমন দুটো আমরা সেট নেব বা এমন দুটো সাবস্পেস নেব যাদের যদি ইউনিয়ন করি তারা কিন্তু ভেক্টর স্পেস হবে না। তাহলে এখানে আমরা দুটো সাবস্পেস নিচ্ছি, একটা এস ইকুয়াল টু এক্স ওয়াই জেড, দিস বিলংস টু the real number set such that এখানে আমি করলাম সাপোজ y equal to 0, z equal to 0, ওকে? এইটা নিলাম s। আর একটা আমি সাবস্পেস নিচ্ছি, ধরো আর একটা ধরো t, আর একটা t নিলাম কীরকম, x, y, z belongs to rq such that দেখো এখানে আমি সাপোজ এক্স ইকুয়াল টু 0 করলাম আর জেড ইকুয়াল টু 0 করলাম, ঠিক আছে? এরকম দুটো সাবস্পেস বি টু সাবস্পেস বা সাবস্পেসেস অফ ভি, সাবস্পেসেস অফ ভেক্টর স্পেস ভি, ওকে? সাবস্পেসেস অফ টু ভেক্টর স্পেস ভি। এবার আমরা দেখবো এদের যে ইউনিয়ন সেইটা কি ভেক্টর স্পেস হবে কি না। এবার ভেক্টর স্পেস হতে গেলে কি কন্ডিশন? প্রথম কথা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা এবং সি ইন্টু আলফা। মানে ভেক্টর স্পেস হতে গেলে এরকম কন্ডিশন ছিল দুটো, যে আলফা বিলংস টু ভি আবার বিটা বিলংস টু যদি ভি হয় তাহলে, বা এস যদি বলি সাবস্পেসের ক্ষেত্রে আমি বলছি, তাহলে দেখো এটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা এটাও যদি এসের মধ্যে থাকে, এক নম্বর কন্ডিশন। দু নম্বর কন্ডিশন হচ্ছে যে সি আলফা যদি এসের মধ্যে থাকে ফর সাম সি বিলংস টু এফ, মানে ফিল্ড থেকে যদি সি একটা এলিমেন্ট ধরে সি আলফাটাও যদি এসে থাকে এবং এ প্লাস বিটা যদি এসে থাকে তাহলে সেইটা কিন্তু আমার আবার সাবস্পেস হবে। এটা সাবস্পেস হওয়ার কন্ডিশন, ঠিক আছে? এটা সাবস্পেস হওয়ার কন্ডিশন। এবার আমরা দেখবো সেই এই কন্ডিশনটা কি হোল্ড করছে কি না ফর এস ইউনিয়ন টি। দেখো এবার আমরা এখানে যদি দুটো এলিমেন্ট নিলাম এস টি, এবার একটা এলিমেন্ট নিই আলফা, লেট আলফা ইকুয়াল টু কীরকম, দেখো প্রথমে কোনটা অ্যাবসেন্ট আছে, এক্সটা, আর বাকি দুটো 0 0, তাহলে এক্সটা নিলাম 1, 0, 0 বিলংস টু এস অবভিয়াসলি, কারণ 1 0 0 y 0 z 0। আর বিটা ইকুয়াল টু আমি নিলাম বিটা ইকুয়াল টু নিলাম, দেখো বিটাতে কেমন, এক্সটা 0 জেডটা 0, তাহলে 0 1 0 বিলংস টু টি, ঠিক আছে? এটা এসে নিলাম, এটা টিতে নিলাম। এবার কোনো একটা এলিমেন্ট যদি এসে থাকে, দিস ইমপ্লাই আলফা বিলংস টু এস ইউনিয়ন টি। কেন? কারণ ইউনিয়নের ডেফিনেশনে ছিল তাই, যে ইউনিয়নের ডেফিনেশন অনুযায়ী যে তোমার এসে থাকবে অর টিয়ে থাকবে, এস অর টি, তাহলে এস যে কোনো একটাতে থাকলেই চলবে, তাহলে এসে আছে তাহলে ইউনিয়নও থাকবে। আবার একইভাবে যদি বিটা টিয়ে থাকে তাহলে বিটা বিলংস টু এস ইউনিয়ন টি, সেম ডেফিনেশন। ইউনিয়নের ডেফিনেশন বিটা বিলংস টু এস অর বিটা বিলংস টু টি, অর মানে এইটাই বিটাই থাকবে, টিতে থাকবে কিংবা এসে থাকবে, বাট বিটা এটা তো টিতে আছে তাহলে ওদের ইউনিয়নে থাকবে। ইউনিয়নে থাকা মানে এস আর টি এর মধ্যে যে কোনো একটাতে থাকলেই আমরা বলতে পারবো ইউনিয়নে থাকবে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিয়ন অফ টু সেট, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাই, তাহলে এবার আলফা যদি এটা থাকে বিটাও যদি এটা থাকে তাহলে আলফা প্লাস বিটা যদি আমরা দেখি, বাট দেখো আলফা প্লাস বিটাটাও এস ইউনিয়ন টি এ থাকা উচিত, তবেই তো আমার সাবস্পেস হবে। কারণ সাবস্পেসের কন্ডিশন বললাম যে আলফা প্লাস বিটাটাও থাকবে আর সি ইন্টু আলফা সেটাও থাকবে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে, দেখো আলফা কত ছিল 1 0 0, বিটা ছিল 0 1 0, তাহলে ওদেরকে যদি অ্যাড করো তাহলে কত হবে, দেখো 1 0 0 প্লাস 0 1 0, তো এদেরকে যদি অ্যাড করো তাহলে আমরা কি পাবো, 1 1 0, তাহলে 1 1 0 আসছে। দিস ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি,
কেন এস ইউনিয়ন টিতে আলফা প্লাস বিটা 1 1 0 থাকবে না, কারণ এস ইউনিয়ন টিতে থাকতে গেলে আইদার এক্সে থাকতে হবে না হলে টিতে থাকতে হবে, বাট এটা এসেও থাকবে না টিতেও থাকবে না। কারণ কি এসের এলিমেন্টগুলো কীরকম ফর্মের, প্রথমটা থাকবে বাকি দুটো 0, আর টি এরগুলো প্রথম আর লাস্টেরটা 0, মানে এক্স কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট 0, ওয়াইটা নন 0। তাহলে এখানে দেখো এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট নন 0, তাহলে এটা তো এসেও থাকা পসিবল নয়, টিতেও থাকা পসিবল নয়। তাহলে দুটোতেই যদি না থাকে তাহলে ইউনিয়নও থাকা পসিবল নয়, তাহলে দিস ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি। দেয়ারফর এস ইউনিয়ন টি। তাহলে সাবস্পেসের যে কন্ডিশন ছিল বা ভেক্টর স্পেসেরও কন্ডিশন এটা, যে তোমার দুটো এলিমেন্ট যদি ওঠায় থাকে তাদেরকে ক্লোজড প্রপার্টি যেটা বলে, তাদের সাম প্লাসের আন্ডারে, সেটা কিন্তু এই এস মানে ওই সেটের মধ্যে থাকা উচিত, তবেই ভেক্টর স্পেস ফর্ম করে। তাহলে এটা ভেক্টর স্পেসেরও কন্ডিশন বলতে পারো, বা সাবস্পেসের যেটা পার্টিকুলার কন্ডিশন ছিল সেটাও কিন্তু ব্রেক করছে। তাহলে দেয়ারফর এস ইউনিয়ন টি ইজ নট এ সাবস্পেস অফ ভি। ভেরি ইজি কোয়েশ্চেন, বাট এই এক্সাম্পলটা কিন্তু স্মার্টলি চুজ করতে হবে, দেন ভেরি ইজি। ঠিক আছে, তো এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, determine the subspace of RQ spanned by the vectors alpha equal to 1 to 3, beta equal to 3 1 0, first part, and examine if gamma equal to 2 1 3 is in the subspace. তো ফার্স্ট আমরা দেখব যে সেই ভেক্টর স্পেস, ঠিক আছে, সেই ভেক্টর বা সেই সাবস্পেসটা ফাইন্ড করতে হবে অফ RQ, অফ দ্য ভেক্টর স্পেস RQ, যে ভেক্টরটা আলফা এবং বিটার দ্বারা স্প্যান্ড হচ্ছে। ঠিক আছে, আলফা এবং বিটার দ্বারা স্প্যান্ড হচ্ছে, তার মানে আলফা এবং বিটার লিনিয়ার কম্বিনেশন দ্বারা তোমার রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে দ্য সাবস্পেস spanned by alpha comma beta, মানে vectors alpha comma beta is given by, এরকম করে লেখা যায়, linear span of alpha comma beta, linear span of alpha comma beta is the set of vectors, vectors এরকম করে লিখবো। ভেক্টর সেটটা কেমন হবে, small c alpha plus d beta such that c comma d belongs to the field real number, c comma d belongs to the field real number। ঠিক আছে, c comma d belongs to the field of real number। এবার this equal to c আলফার জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, সি আলফার জায়গায় ভেক্টরটা পুট করব 1 2 3 প্লাস ডি ইন্টু বিটার জায়গায় সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ভেক্টর 3 1 0 such that c comma d belongs to the field, this equal to, এটা যদি সিম্পলিফাই করে লিখি তাহলে এলিমেন্টগুলো কেমন ধরনের হবে, এরকম দেখো সি প্লাস 3d, প্রথমটা হলো সি প্লাস 3d, কমা 2c প্লাস ডি, কমা লাস্টেরটা হচ্ছে 3c প্লাস ডি ইন্টু 0 মানে 0, তাহলে এইটা such that c comma d belongs to R. So this is the subspace spanned by the vectors alpha and beta, মানে linear span of alpha beta is this, c plus 3d 2c plus d, 3c, এই ভেক্টরটা। ঠিক আছে, এবার সিডিটা থাকছে আর থেকে, এটা গেল ফার্স্ট পার্ট, এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আরও একটা দিয়েছে যে এক্সামাইন ইফ গামা, এই যে লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা ভেক্টর সাবস্পেস পেলাম, এর মধ্যে কি গামা বিলং করে সেটা আমরা কিন্তু এবার দেখব। নাও ইফ গামা বিলংস টু লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা, কারণ এই ভেক্টর স্পেসটার নাম হচ্ছে লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা, if gamma belongs to linear span of alpha beta, then gamma কত দিয়েছে, গামা ইকুয়াল টু, দেন গামা ভেক্টরটা কত দিয়েছে সেটা লেখো, গামা ভেক্টর দিয়েছে 2 1 3, দিস ইকুয়াল টু ওইদিকে কত থাকছে c প্লাস 3d, তাহলে 2c প্লাস d, এটা 3c। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাই, দেখো c প্লাস 3d ইকুয়াল টু পেলাম 2, আর 2c প্লাস d ইকুয়াল টু কত পাবো, দেখো 1, আর 3c ইকুয়াল টু পেলাম 1।
নট 3 সি ইকুয়াল টু 3। তাহলে এইখান থেকে দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমি ইউজ করি তাহলে সি এর কত ভ্যালু পাবো দেখো, এই দুটোকে 2 দিন যদি প্রোডাক্ট করি তাহলে কত হচ্ছে দেখো 2c 60 2 টু 4, তাহলে 2c ক্যান্সেল হচ্ছে 6d 5d, তাহলে 5d না সরি সিটা ফাইন্ড করবো, তাহলে এইটাকে 3 দিন প্রোডাক্ট করো, কারণ আমার এই সি আর এই সি দেখবো চেক করে সেম আসছে কিনা। তাহলে এইখান থেকে সি দেখো বা এটাও করতে পারো, তাহলে সেখান থেকে সি কত পাচ্ছি, সি ইকুয়াল টু 1, এই সিটা এগুলোতে পুট করে দাও। তাহলে দেখো এইখান থেকে 1 পুট করলে এখানে ডি কত পাবো, ডি পাবো দেখো 1/3, আর এইটা থেকে ডি কত পাবো দেখো 1 সি ইকুয়াল টু 1 পুট করলে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 তার মানে হচ্ছে -1। তাহলে দেখো সি এর ভ্যালু 1 এর জন্যে একবার ডি ইকুয়াল টু পেলাম -1, একবার ডি ইকুয়াল টু পেলাম 1/3। তাহলে কিন্তু সিস্টেম অফ দ্য ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, কারণ এই সিটা দুজনকে সেম স্যাটিসফাই করা উচিত ছিল, বাট এই সিটা যদি পুট করছি তাহলে ডি এর দুটো ডিফারেন্ট ভ্যালু পেয়েছি, একবার 1/3 আর -1। তাহলে এখানে লিখবো therefore the equation are inconsistent, therefore the equations are inconsistent, therefore মানে ইনকনসিস্টেন্ট মানে সলিউশন এক্সিস্ট করবে না, ইনকনসিস্টেন্ট, ওকে, the equations are inconsistent, therefore gamma does not belongs to linear span of alpha comma beta। এটা আমাকে চেক করে দিয়েছিল যে গামা এটা এত বড় না, যদি এইটা একটা পার্ট এটা একটা পার্ট, দুটো কোয়েশ্চেন ডিফারেন্টও হতে পারে। তো এইটা তো লিনিয়ার স্প্যান, মানে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের স্প্যান ভেক্টর মানে সেই দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে যে সাবস্পেস, ঠিক আছে, সেইটা হচ্ছে এইটা প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন যে গামাটা কি এই লিনিয়ার স্প্যানের মধ্যে বিলং করছে সেইটা আমরা দেখলাম। তো গামাটা যদি লিনিয়ার স্প্যানের মধ্যে বিলং করে তাহলে গামা ভেক্টরটা এইটা তো মানে সমস্ত ভেক্টরতে এই ফর্মে লেখা যাবে লিনিয়ার স্প্যানের, তাহলে এই ফর্মে লেখা যাবে। তাহলে এদের যদি সলিউশন এক্সিস্ট করতো তাহলে বলতাম ইয়েস গামা বিলংস টু দিস, বাট সলিউশন যেটা পাচ্ছে সেটা ইনকনসিস্টেন্ট, মানে সেপারেট ভ্যালু চলে আসছে সি এর জন্য, তাহলে সলিউশনটা নেই, এক্সিস্ট করছে না, ইনকনসিস্টেন্ট, দেখো গামা ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ আলফা কমা বিটা। ওকে, নাম্বার 3, S equal to alpha beta gamma, T equal to alpha comma alpha plus beta comma beta plus gamma be two subset of real vector space B so that linear span of S equal to linear span of T। এটাকে আমরা শো করতে বলেছে। তো আমরা এখানে একটা থিওরাম ইউজ করব, কি থিওরাম, যে কোনো একটা সেট যদি দুটো সেট যদি ফাইনাইট হয় এবং একটা সেটের এলিমেন্টগুলো যদি আর একটা সেটের এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে এইটা সাপোজ ধরো এসের এলিমেন্টগুলোকে বা টি এর এলিমেন্টগুলোকে যদি এসের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে লিনিয়ার স্প্যান অফ টি ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস। দেখো এটাই করব। here S and T, here S and T are finite subset of V, finite subset of V, and each element of T is a linear combination of elements of S, linear combination of elements of S। দেখো টি এর এলিমেন্টগুলো কি আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এই এলিমেন্টগুলো কি, এই এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন, একটা আছে আলফা বিটা প্লাস তারপর বিটা প্লাস গামা, মানে আলফা বিটা গামাকে লিনিয়ার কম্বাইন্ড করে কিন্তু টি এর এলিমেন্টগুলো এসছে। তো এইরকম যদি হয় তাহলে টি এর এলিমেন্টগুলো এস এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন, তাহলে দিস ইমপ্লাই লিনিয়ার স্প্যান অফ টি ইজ এ প্রপার সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস। লিনিয়ার স্প্যান অফ টি ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস, মানে যার এলিমেন্টগুলো আরেকজনের তোমার লিনিয়ার কম্বিনেশন হবে ওইটা সাবসেট হবে, মানে এ যেহেতু এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা আছে তাহলে এল টি ইজ এ সাবসেট অফ এল এস। ঠিক আছে, এগেন দেখো যে প্রথম এলিমেন্টটা এর যে এলিমেন্ট আছে কি আলফা, তাহলে আলফাটাকে কি লেখা যায় দেখো 1 ইন্টু আলফা প্লাস 0 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 0 ইন্টু বিটা প্লাস গামা, আর বিটা ইকুয়াল টু কী লেখা যায় দেখো, বিটা ইকুয়াল টু লেখা যাবে দেখো বিটা ইকুয়াল টু মানে এর একটা এলিমেন্ট বিটা ইকুয়াল টু লেখা যায় দেখো, আমি যদি ওইটার এলিমেন্ট চাই তাহলে বিটা ইকুয়াল টু কী লিখবো 0 ইন্টু আলফা, বিটা ইকুয়াল টু লিখতে পারি দেখো 0 ইন্টু আলফা
প্লাস বিটা প্লাস 0 প্লাস 0 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 0 ইন্টু বিটা প্লাস গামা। ঠিক আছে, আবার গামা ইকুয়াল টু লেখা যায়, দেখো গামা ইকুয়াল টু লেখা যাবে, দেখো 0 ইন্টু আলফা, গামা ইকুয়াল টু লেখা যাবে, দেখো 0 ইন্টু আলফা, 0 ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস 0 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস, এখানটাতে কী করব, প্লাস দাও, বিটা প্লাস গামা, 1 ইন্টু বিটা প্লাস গামা। তাহলে দেখো এই মাইনাস বিটা আর ওই বিটা ক্যান্সেল হয়েছে, গামা থাকছে। তাহলে দেখো এস এলিমেন্ট, এর সেটের যে এলিমেন্ট তাদেরকে আবার লিনিয়ার কম্বিনেশন অফ টি লিখতে পারলাম, টি এর লিনিয়ার কম্বিনেশন আকারে কিন্তু আমরা এখানে লিখতে পারলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে সরি এখানে একটা এলিমেন্ট ঠিক করে নাও, এটা আলফা কমা বিটা ছিল। ওকে, এটা আলফা কমা বিটা ছিল। তাহলে দেখো যে এই সেটের যে এলিমেন্টগুলো পেলাম, মানে টি এর এলিমেন্টগুলোর কিন্তু লিনিয়ার কম্বিনেশন, মানে এস এর এলিমেন্টগুলো কিন্তু টি এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আগে লিখতে পারলাম। আর এমনি টি এর এলিমেন্টগুলো তো মানে ক্লিয়ারলি একদম লেখাই আছে যে এস এর লিনিয়ার কম্বিনেশন। এবার কিন্তু এস এর এলিমেন্টগুলোকেও কিন্তু টি এর যে এলিমেন্ট তাদের কিন্তু লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা কিন্তু লিখতে পারলাম। ওকে, তাহলে আমরা আবার একই থিওরাম ইউজ করব এবং ফাইনাইট সেট। সো দিস ইমপ্লাই যে এল অফ এস ইজ এ সাবসেট অফ এল অফ টি, তাই না? কারণ সে একই স্টেটমেন্ট লিখতে চাই, লিখতে পারো যে ইচ এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইচ এলিমেন্ট অফ টি। ঠিক আছে, তারপর এল অফ এস ইজ এ সাবসেট অফ এল অফ টি, তাহলে এইটা একটা পেয়েছিলাম। আবার এল অফ এসটাও এল অফ টি এর সাবসেট হলো, তাহলে এদেরকে যদি আমরা কম্বাইন করি, দেয়ারফর এল অফ এস ইকুয়াল টু লিনিয়ার স্প্যান অফ টি। ঠিক আছে, ওকে, তো এটা হলো কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড এ বেসিস ফর দ্য ভেক্টর স্পেস আর কিউ দ্যাট কন্টেন্স দ্য ভেক্টরস 1 2 0 অ্যান্ড 1 3 1। তো ফার্স্ট আমরা বেসিসটা কি সেটা দেখে নেব। দেখো বেসিস, একটা ভেক্টর স্পেস যদি ভি হয়, ইফ ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড capital F, over a field capital F, then a set S is said to be basis বলবো, একটা সেটকে S কে বেসিস বলবো ইফ দুটো কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে ইফ S is linearly independent, মানে S এর যে ভেক্টরসগুলো থাকবে সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এল এস ইকুয়াল টু ভি, তার মানে ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু এস এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। ঠিক আছে, মানে এটা যদি আমরা ইন ল্যাঙ্গুয়েজ বলি, দেয়ারফর ভি স্প্যান বাই দ্য সেট এস লিনিয়ারলি স্প্যান, মানে ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু লিনিয়ার স্প্যান মানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন আকারে কিন্তু লিখলে ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে এর যে এলিমেন্টগুলো আছে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, দেন ওই সেট এসটাকে বলে আমাদের বেসিস। ঠিক আছে, তো এখানে একটা বেসিস আমাদের ফাইন্ড করতে বলেছে, যে বেসিসটা কি, এই দুটো ভেক্টর গিভেন দিয়েছে, সেই ভেক্টর দুটো কিন্তু কন্টেন্ট করে আছে, এরকম আমাদের একটা বেসিস কিন্তু ফাইন্ড করতে হবে। ওকে, তো এটা কীভাবে করবো, দেখো ফার্স্টে আমাদের একটা স্ট্যান্ডার্ড বেসিস আছে, standard basis of RQ is, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, আমি লেফট সাইলেন্ট 1 এফ সাইলেন্ট 2 আর এফ সাইলেন্ট 3 দিলাম। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, যেখানে এফ সাইলেন্ট 1গুলো কেমন, হোয়ার এফ সাইলেন্ট 1 দিস ইকুয়াল টু হবে 1 0 0, এফ সাইলেন্ট 2 ইকুয়াল টু 0 1 0 অ্যান্ড এফ সাইলেন্ট 3 ইকুয়াল টু 0 0 1। এই তিনটে হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের এলিমেন্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বেসিস। এখানে আমি রিপ্লেসমেন্ট থিওরাম ইউজ করব। তাহলে রিপ্লেসমেন্ট থিওরামের স্টেটমেন্ট কী ছিল, যে রিপ্লেসমেন্ট থিওরামের স্টেটমেন্ট ছিল যে কোনো একটা ভেক্টরকে যদি যে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, তিনটে ভেক্টরের সাপোজ লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে ওই লিনিয়ার কম্বিনেশনে যে ভেক্টরের কোএফিসিয়েন্ট নন জিরো হবে সেই জায়গায় কিন্তু এই ভেক্টরটাকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, বেশ,
তাহলে আমরা এবার দেখব আর যে ভেক্টর দুটো গিভেন সেটাকে আমি আলফা বিটা ধরলাম let alpha equal to 1 2 0 and beta equal to 1 3 1 ঠিক আছে আলফা বিটা। এবার দেখব প্রথমে আলফাটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে কিনা। দেখো আলফা ইকুয়াল টু প্রথমটা 1 আছে তাহলে 1 ইন্টু এপসাইলেন্ট 1 প্লাস দেখো পরেরটা 2 আছে তাহলে 2 ইন্টু এপসাইলেন্ট 2 প্লাস লাস্টেরটা 0 তাহলে 0 ইন্টু এপসাইলেন্ট 3 লেখা যায়। দেখো এই লিনিয়ার কম্বিনেশন করলে আলফাটা ব্যাক করছে ঠিক আছে। এবার দেখো তাহলে আলফাটাকে এদের লিনিয়ার কম্বিনেশন লেখা যাচ্ছে and coefficient of epsilon 1 is non-zero epsilon 1 এর কোএফিসিয়েন্ট তো non-zero ঠিক আছে non-zero epsilon 2 এরও non-zero বাট যে কোনো তুমি একটা চুজ করতে পারো ঠিক আছে। সো বাই রিপ্লেসমেন্ট থিওরাম কি বলছে রিপ্লেসমেন্ট থিওরাম বলছে যদি কোনো একটা ভেক্টরকে এই ধরো তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারছি, এবার এই তিনটে অবশ্যই এই তিনটে কিন্তু বেসিসের এলিমেন্ট হতে হবে। এবার এই তিনটের মধ্যে যার কোএফিসিয়েন্ট non-zero আলফাটাকে তুমি সেই জায়গায় রিপ্লেস করতে পারবে বাই রিপ্লেসমেন্ট থিওরাম। আলফা এপসাইলেন্ট 1 এর non-zero বলছিলাম, এটাও non-zero এখানেও পুট করতে পারতে রিপ্লেস করতে পারতে, বাট আমি মানে অ্যারেঞ্জমেন্টটা ঠিক রাখার জন্য প্রথমেই দিলাম আলফা কমা এপসাইলেন্ট 2 কমা এপসাইলেন্ট 3 is a বেসিস ঠিক আছে। তাহলে এটা হলো আমার একটা বেসিস। এবার এটা বলি যে দুটো ভেক্টরকে তোমাকে যদি কন্টেন্ট করাতে হয় তাহলে কিন্তু একটু বড় হবে, তো 2 মার্কসের কোশ্চেন জন্য এটাও কিন্তু সাফিসিয়েন্ট। হয়তো একটা ভেক্টরে দিয়ে দিল যে ফাইন্ড এ বেসিস ফর দ্য ভেক্টর স্পেস আর কিউ দ্যাট কন্টেন্স দিস ভেক্টর ওকে, এই ভেক্টরটা কন্টেন্ট করে আছে এরকম একটা বেসিস ফাইন্ড করো, তো সেটাও এইটুকু হয়ে গেল ঠিক আছে। মানে লেন্থ অনুযায়ী 2 মার্কসের জন্য এটা সাফিসিয়েন্ট, বাট আমি দুটোই করে দিয়েছি যে দুটো ভেক্টরে যদি দিয়ে দেয় তাহলে কীভাবে করবো একই মেথড ঠিক আছে। তো এটাও কিন্তু সাফিসিয়েন্ট ফর 2 মার্কস যদি বলে দেয় যে ফাইন্ড এ বেসিস ফর দ্য ভেক্টর স্পেস দিস কন্টেন্স দ্য ভেক্টরস অনলি 1 2 0 ওকে, তাহলে কিন্তু এইটুকুই শেষ, এইটুকুই বেসিস হয়ে গেল। এবার যদি দুটো ভেক্টরের যেটা কোয়েশ্চেন আমি লিখেছি এটার জন্য আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। এবার কি করব যে বাকি যে ভেক্টরটা আছে বিটাটাকে এদের লিনিয়ার কম্বিনেশনকে লেখার চেষ্টা করব। এবার দেখো বাকি যে ভেক্টরটা আছে সেটা এর লিনিয়ার কম্বিনেশন লেখা একটু মুশকিল হবে, তার জন্য আমি কি করব লিনিয়ার কম্বিনেশন যদি ডাইরেক্ট লিখতে পারো মানে এটা যেমন বাই অবজারভেশন লেখা গেল যেহেতু 1 0 0 0 1 0 0 0 1 0 বলে এটা সুবিধা হয়েছে। কিন্তু যেহেতু তোমার এখানে দেখো আলফাটা একটা আলাদা ভ্যালু চলে এসেছে তো 1 2 0 যদি আর মানে ম্যানেজ করতে পারো তাহলে করা যাবে। দেখো লেখা যায় দেখো বিটা ইকুয়াল টু আলফার কাছে কত আছে, আলফার কাছে আছে দেখো 1 1 2 0, তাহলে আলফার কাছে আছে 1 2 0, বিটার কাছে আছে 1 3 0, তাহলে 1 ইন্টু আলফা লিখি প্লাস 1 ইন্টু আলফা লিখলাম প্লাস এইবার দেখো বিটার মিডলে কত আছে 3, বাট আমি অলরেডি আলফা থেকে 2 পেয়েছি তাহলে এর সাথে 1 দাও 1 ইন্টু কত 0 1 0 ওকে। তাহলে দেখো 0 1 0 লিখবো না, এখানে আমি এপসাইলন 2 লিখবো, দেন এটা সুবিধা হবে এপসাইলন 2 প্লাস দেখো থার্ড পজিশনে কত আছে, থার্ড পজিশনে আছে 1, তাহলে 1 ইন্টু এপসাইলন 3 একবার দেখে নাও অ্যাডজাস্ট হলো কি না। দেখো 1 ইন্টু আলফা তার মানে 1 থাকছে না, এইভাবে লিখতে গেলে অসুবিধা আছে। 1 ইন্টু আলফা 1 2, বাট ওটা 3 আসছে তাহলে এটা দিয়েছি ঠিক আছে, আর লাস্টে 1 পজিশন আছে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার বিটাটাকে এদের তোমার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম। সে এগেন বাই রিপ্লেসমেন্ট থিওরাম তাহলে এখানে তো তিনটেই non-zero, তুমি যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারো। তাহলে আলফাটাতে আমি রিপ্লেস করবো না কারণ আমার যে ভেক্টর স্পেসটা চাই সেখানে আলফা এবং বিটা দুটোকেই কন্টেন্ট করাতে হবে, তাহলে আলফাটা রিপ্লেস করছি না, এই দুজনের মধ্যে যে কোনো একটা জায়গায় রিপ্লেস করে দিলাম, তাহলে সেকেন্ডটাই দিলাম, বেটার লুক হবে আলফা বিটা অ্যান্ড এপসাইলন 3 ইজ এ বেসিস। তাহলে একটা বেসিস আমি ফাইন্ড করলাম যে বেসিসটার কিন্তু তোমার আলফা বিটা কিন্তু ইনক্লুড করাতে পারলাম ঠিক আছে। এটা রিপ্লেসমেন্ট থিওরাম ইউজ করলাম, ভেরি ইজি কোয়েশ্চেন নো প্রবলেম।
বাট রিপ্লেসমেন্ট থিওরামের স্টেটমেন্টটা একটু দরকার, যে রিপ্লেসমেন্ট থিওরাম কী বলছে, যে কোনো একটা ভেক্টরকে যদি তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারি, তাহলে ওই কম্বিনেশনে যার কোএফিসিয়েন্ট নন জিরো হবে সেই জায়গায় তুমি এই ভেক্টরটাকে রিপ্লেস করতে পারো। ওকে, প্রুভ দ্যাট দ্য সেট এস ইকুয়াল টু দিস ইজ এ বেসিস অফ আর কিউ। ঠিক আছে, তো বেসিস শো করার জন্যে আমাদের জেনারেল যে ডেফিনেশন অনুযায়ী, যে বেসিসের ডেফিনেশন কী ছিল, যে এস একটা বেসিস হবে যদি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এক নাম্বার, ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর এল অফ এস লিনিয়ার স্প্যান অফ ইকুয়াল টু আর কিউ হবে। এটা ছিল বেসিক কন্ডিশন। এটা ছাড়াও আমার একটা থিওরামও আছে কি, যে এস যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং যার সাবসেট, যার বেসিস করব তার অর্ডার কত, 3 অর্ডার, এর যদি 3 অর্ডার হয় এবং যাকে বেসিস করছি তার যদি 3টে ভেক্টরই থাকে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই কিন্তু তারা বেসিস হবে। তখন আর লিনিয়ার স্প্যানটা দেখানোর কিন্তু দরকার হবে না, মানে এর ডাইমেনশন আর এর নাম্বার অফ ভেক্টর যদি সেম হয়ে যায় উইথ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো তখন বেসিস। ঠিক আছে, তো ফার্স্ট আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সিটা চেক করব। দেখো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি চেক করার জন্য আমরা আগে ভেক্টরটাকে লিনিয়ার কম্বিনেশন আগে লিখব। লেট আলফা ইকুয়াল টু হচ্ছে 2 1 1, বিটা ইকুয়াল টু ধরলাম 1 2 1, আর গামা ইকুয়াল টু ধরলাম 1 1 2। ঠিক আছে, দেন লেট লিনিয়ার কম্বিনেশন নাও if C1 alpha 1, now if C1 alpha plus C2 beta plus C3 gamma this equal to থিটা ভেক্টর হয়, মানে 0 0 0, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, নাল ভেক্টর এটা 0 0 0, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাই, দেখো 2C1 প্লাস C2 2C1 প্লাস C2 প্লাস C3 দিস ইকুয়াল টু 0 একটা, আর একটা পাচ্ছি দেখো C1 প্লাস 2C2 প্লাস C3 ইকুয়াল টু 0, আর লাস্টেরটা পাবো C1 প্লাস C2 প্লাস 2C3 দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশন আমরা কিন্তু পেলাম। এবারে এই ইকুয়েশন থেকে দেখতে হবে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কখন, যখন C1 C2 C3 সাইমেন্টানেয়াসলি 0 হবে, তিনটেই যখন একসাথে 0 হবে। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে সলভ করি বা আমরা যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখি, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, দেখো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কত 1 2 1 1 1 2 1, আর এটা হচ্ছে 1 1 2, তাহলে ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে কত হবে, দেখো 2 ইন্টু 4 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 2 মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 2 1 মাইনাস 2 দিস ইকুয়াল টু, এটা হচ্ছে 6 মাইনাস 1, আর এটা হচ্ছে মাইনাস 1 দিস ইকুয়াল টু 4, দিস নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বাই ক্রামাস রুল কি বলতে পারি, ক্রামাস রুল দেয়ার এক্সিস্ট ইউনিক সলিউশন, একটা ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, একটা ইউনিক সলিউশন কিন্তু থাকবে, ইউনিক সলিউশন থাকবে মানে একটাই সলিউশন হবে। কিন্তু তুমি যদি ইকুয়েশনগুলো ভালো করে দেখো, দেখি ইকুয়েশনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে 0 0 কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, সবগুলো 0 0 পুট করে দাও তাহলে কিন্তু ইকুয়েশন স্যাটিসফাই করছে। আবার 0 0 স্যাটিসফাই করছে, আবার ইউনিক সলিউশন আছে, তাহলে 0 0 তো একটা সলিউশন, তাহলে ওর বাইরে একটা সলিউশন হবে না। দেয়ারফর C ইকুয়াল টু 0, C2 ইকুয়াল টু 0, C3 ইকুয়াল টু কিন্তু 0। ঠিক আছে, এটা তুমি সলভ করেও করতে পারো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন সলভ করে সেটাও করতে পারো, এটা শর্টকাট মেথড এটা করলাম। তাহলে ইউনিক সলিউশন থাকছে এবং তার সাথে দেখো 0 0 স্যাটিসফাই করছে, তাহলে 0 0 কিন্তু একটাই সলিউশন আছে সেটা 0 0, তাহলে সবগুলো 0, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে দেয়ারফর S ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। নাও RQ is a vector space, now RQ is a vector space of dimension কত, of dimension 3 তো পাওয়ার 3 আছে, তার মানে ডাইমেনশন কত হবে, 3 হবে, and S contain 3 linearly independent vectors,
ঠিক আছে। এসের মধ্যে যে ভেক্টরসগুলো আছে সেইগুলো কিন্তু তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অলরেডি দেখিয়েছি। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কন্টেন্ট করছে, তাহলে এর ডাইমেনশন আর এর ভেক্টরস এবং সেগুলো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি ম্যাচ করে দেন এস ইজ এ বেসিস। তো এটা হলো টোটাল মেথড বেসিস দেখানোর। একটা কথা কি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে এবং এই তিনটে এর যদি ডাইমেনশন মানে তিনটে ভেক্টর এবং এর ডাইমেনশন ম্যাচ করে যায় তাহলে স্প্যান যেটা হয় লিনিয়ার স্প্যান ইকুয়াল টু এল আর কিউব, সেটা কিন্তু দেখানোর দরকার নেই, থিওরাম অনুযায়ী আমরা বেসিস করে দিতে পারি। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন অফ